আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ইএসএম হাসান। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আজকে আমি ইংরেজি ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিকদের সাহিত্য এবং ডায়লগ এবং সাহিত্য ভাষার বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যে প্রশ্নগুলো বারবার আহ, শুধু প্রাথমিক নিয়োগ পরীক্ষা না, যে কোনো নিয়োগ পরীক্ষাতে এগুলো কমন আসে এবং ঘুরে ফিরে আসে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রশ্নগুলো নিয়ে সরাসরি আলোচনায় যাই। তো দেখুন, একটি প্রশ্ন এরকম এসে থাকে যে ইংরেজি নোভেলের জনক কে? তো এটি অবশ্যই ইংরেজিতেই এসে থাকে, যে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ নোভেল। তো আমি এটা বাংলাতে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। কিছু কিছু বিষয় আমি ইংরেজিতে উল্লেখ করব। তো দেখুন, ইংরেজি নোভেলের জনক হচ্ছে হেনরি ফিল্ডিং। এরপর দেখুন, ইংরেজি কবিতার জনক কে? ফাদার অফ পোয়েট্রি। তো দেখুন, ইংরেজি কবিতার জনক হচ্ছে জেফ্রি চসার। চসার হচ্ছে ইংরেজি কবিতার জনক। এরপর দেখুন, পোয়েটস অফ পোয়েটস কাকে বলা হয়? অর্থাৎ কবিদেরও কবি, কবিদেরও কবি বলা হয় এডমন্ড স্পেন্সারকে। ইংরেজি সাহিত্যে মক হিরোইক কবি কে? তো এটি হচ্ছে আলেকজান্ডার পোপ। ইংরেজি সাহিত্যে ইপিক পোয়েট কে? অর্থাৎ মহাকবি, এটা মহাকবি বলা হয় কে? এটি হচ্ছে জন মিল্টন। বোথ এ পোয়েট অ্যান্ড পেইন্টার, অর্থাৎ একই সাথে একজন ব্যক্তি যিনি কবি এবং একজন চিত্রশিল্পী, কে? দুই দিকে কিন্তু তিনি বিখ্যাত ছিলেন। তো দেখুন, মিসেন ব্ল্যাক। তো এই ব্ল্যাক কিন্তু একসাথে কবিও ছিলেন, তিনি একজন চিত্রশিল্পীও ছিলেন। দুই জগতেই তিনি খ্যাতি অর্জন করতে পেরেছিলেন। তা পোয়েট অফ নেচার কে? অর্থাৎ প্রকৃতির কবি বলা হচ্ছে কাকে? তো এটি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পোয়েট অফ বিউটি কে? অর্থাৎ সৌন্দর্যের কবি কে? তো এটি হচ্ছে জন কিটস। তো বন্ধুরা, ইংরেজি সাহিত্যের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো উল্লেখযোগ্য গ্রন্থ, কবি, অনেক বিষয় আছে যেগুলো আমি ছন্দ এবং সূত্র আকারে, আমার কাছে সংক্ষিপ্ত নিয়ম রয়েছে, আমি কোনো এক ভিডিওতে সেগুলো দিয়ে দেবো পর্যায়ক্রমে। রেবেল পোয়েট অর্থাৎ বিদ্রোহী কবি কাকে বলা হয়? তো দেখুন, বিদ্রোহী কবি হচ্ছে লর্ড বাইরন। লর্ড বাইরনকে কিন্তু ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি বা রেবেল পোয়েট বলা হয়। ভরতপক্ষ ও সমীকরণের কবি, যেটা ইংরেজিতে বলা হচ্ছে পোয়েট অফ স্কাইলার্ক এবং উইন্ডস, এই কবিকে? ইংরেজিতে প্রশ্ন হবে যে হুইজ পোয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড উইন্ডস। তো সেক্ষেত্রে উত্তর দেখুন, পিবি শেলি। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে? তো দেখুন, একটি বিষয়, ইংরেজি সাহিত্যের জনক একজন, আবার আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কিন্তু আরেকজন। তো দেখুন, জর্জ বার্নার্ড শ হচ্ছে আধুনিক ইংরেজি সাহিত্যের জনক। মোস্ট ট্রান্সলেটেড অথর অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিখ্যাত একজন গ্রন্থকার, অনুবাদে যিনি সিদ্ধহস্ত ছিলেন, তিনি হচ্ছেন ভিআই লেলিন। অ্যাংলো সেকশন যুগ, আমরা যদি যুগ বিভাগ আলোচনা করি, ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ, তো অ্যাংলো সেকশন যে যুগটা ছিল এটা হচ্ছে 450 থেকে 1066 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে রেনেসাঁস যুগ, যেটি 1500 থেকে 1660 খ্রিস্টাব্দ। এরপর দেখুন, এলিজাবেথ যুগ, যেটি 1558 থেকে 1603 খ্রিস্টাব্দ। এরপর দেখুন, নিউ ক্লাসিক্যাল যুগ, যেটি 1660 খ্রিস্টাব্দ থেকে 1798 খ্রিস্টাব্দ। এরপর দেখুন, রোমান্টিক যুগ, যেটা 1798 খ্রিস্টাব্দ থেকে 1832 খ্রিস্টাব্দ। এরপরে দেখুন, ভিক্টোরিয়ান যুগ, যেটি 1832 থেকে 1901 খ্রিস্টাব্দ। তো বন্ধুরা, এই জায়গাগুলোতে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ভিক্টোরিয়ান যুগ, রোমান্টিক যুগ। হ্যাঁ, এই বিষয়গুলো মনে রাখলে কিন্তু হবে। 1798 থেকে 1798 থেকে 1832, 32 থেকে 1901, আবার 1901 থেকে এরকম কিন্তু ধারাবাহিকভাবে আছে। এরপরে দেখুন, জর্জিয়ান যুগ,
যেটা 1910 থেকে 1936। তারপর হচ্ছে মডার্ন যুগ, এটি কিন্তু ইম্পর্টেন্ট, যেটি 1901 থেকে বর্তমান সময় পর্যন্ত। শুধু মডার্নের মধ্যে কিন্তু ভাগ আছে। তো দেখুন পোস্ট মডার্ন যুগ অর্থাৎ অতি আধুনিক, এটি 1945 থেকে কিন্তু বর্তমান চলছে। এরপর দেখুন প্রশ্ন এসে থাকে যে ভিক্টোরিয়ান যুগ বা ভিক্টোরিয়ান শতাব্দী কোনটা। সেক্ষেত্রে কিন্তু 9th সেঞ্চুরি, 19 শতক, 19th সেঞ্চুরি, আপনারা সঠিক উত্তর দেবেন। এরপর দেখুন প্রশ্ন এসে থাকে যে ইংরেজি সাহিত্যের সোনালী যুগ বা গোল্ডেন যুগ, গোল্ডেন এজ কোনটি? এটা হচ্ছে এলিজাবেথেন 1 অর্থাৎ এলিজাবেথ 1, এই যুগটি হচ্ছে গোল্ডেন যুগ বা গোল্ডেন এজ। এরপর আসুন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক শেক্সপিয়ার, তার সম্পর্কে জানি। তো এনার জন্ম কোথায়? তো দেখুন এনার জন্ম হচ্ছে ইংল্যান্ডের অ্যাভন নামক একটি স্থানে, এই জন্য তাকে বার্ডস অফ অ্যাভন বলা হয়। প্রশ্ন হয়ে থাকে যে হুইচ ইজ বার্ডস অফ অ্যাভন ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের বার্ডস অফ অ্যাভন কে? সেক্ষেত্রে কিন্তু শেক্সপিয়ার। তো দেখুন এনার সম্পর্কে আমরা আরো বেশ কিছু জানি, যে ইনি হচ্ছে সাহিত্যিক, ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক। তারপরে তার বিখ্যাত কিছু গ্রন্থ আমরা দেখে নিই, এগুলো হচ্ছে ট্র্যাজেডি, জুলিয়াস সিজার, রোমিও জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, ওথেলো, অ্যান্টিনিও অ্যান্ড ক্লিওপেট্রা। তো দেখুন অ্যান্টিনিও অ্যান্ড ক্লিওপেট্রা শুধু ট্র্যাজেডি নয়, এর সাথে কিন্তু আরো অনেক কিছু বিষয় জড়িত আছে। তো চলুন আমরা পর্যায়ক্রমে সবগুলো বিষয় জেনে নেই। তো দেখুন তার কমেডি নাটকগুলো টেম্পেস্ট, অ্যাজ ইউ লাইক ইট, মিডসামার নাইট, অলস ওয়েল ড্যাশ এন্ডস ওয়েল, কমেডি অফ এরর্স, মার্চেন্ট অফ ভিনসি, টেমিং অফ সুডু, মেজার্স অফ মেজার্স, অ্যান্টিনিও অ্যান্ড ক্লিওপেট্রা, এটি কিন্তু আমরা ট্র্যাজেডির মধ্যেও দেখতে পেয়েছি। তারপর টুয়েলথ নাইট, উইন্টার্স, প্রভৃতি তার হচ্ছে কমেডি। এরপর দেখুন তার বিখ্যাত কিছু উক্তি, অর্থাৎ শেক্সপিয়ারের বিখ্যাত কিছু উক্তি, সেগুলো হচ্ছে এরকম। প্রথম উক্তিটি দেখুন, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস, অর্থাৎ ভীরু মরার আগে কিন্তু কয়েকবার মরে। এরপর পরের একটু উক্তি দেখুন, টু বি ওয়ার নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো বন্ধুরা এগুলো কিন্তু উক্তিগুলো যখন পরীক্ষায় এসে থাকে দুই প্রকারে এসে থাকে। প্রথম উক্তি দেওয়া থাকে যে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অথবা এর মধ্যে শেক্সপিয়ারের কোনটি শেক্সপিয়ারের উক্তি বা উক্তিটি কার, এটা শেক্সপিয়ার অপশন থাকবে। তো আপনারা যদি উক্তিগুলো গ্রন্থ সহ মনে রাখতে পারেন, তাহলে কিন্তু প্রশ্ন যেভাবে হোক না কেন, সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে আপনি উত্তর করতে পারবেন। তো আরেকটি উক্তি দেখুন, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। আরেকটি উক্তি দেখুন, হরাশিও, দেন আর পারফিউমস অফ ইন আওয়ার ফিলোসফি। তো বন্ধুরা একটি বিষয় দেখুন, শেক্সপিয়ার সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে যে শেক্সপিয়ারিয়ান প্লে কনসিস্ট অফ 5 অ্যাক্টস। তো তার একটি প্লেতে সাধারণত কতগুলো চরিত্র আছে? তো কমপক্ষে 5টা, এরকম কিন্তু 5টা চরিত্র দিয়ে তার প্লেগুলো গঠিত। এইরকম প্রশ্ন একটি এসে থাকে। এরপরে একটু কি দেখুন এখানে, সাম বুক আর টু বি টেস্টেড, others to be swallowed, and some few to be chewed and digested, কার উক্তি? তো দেখুন এই উক্তিটি হচ্ছে ফ্রান্সিস বেকনের, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে কিছু বই খুবই ভালো, চমৎকার কিছু বই, মানে স্যালাড এটাকে বলা হয় টকের মতো, মানে তেমন না, মানে অনেকের কষ্ট লাগে, কিছু বই ভালো মতো আস্বাদন নেওয়া যায়, খুব মজাদার, ডাইজেস্টেড মতো করা যায়, হ্যাঁ ভালো মতো ডাইজেস্ট মানে হচ্ছে আপনার বেশি হজম হয়ে যায়, মানে খুব ভালো আর কি উপদেয়। এটা ফ্রান্সিস বেকনের উক্তি। এরপর দেখুন প্যারাডাইস লস্ট, এটা বিখ্যাত গ্রন্থ, এটা কার গ্রন্থ? তো এটা হচ্ছে জন মিল্টনের গ্রন্থ। এরপরে বেটার টু রিজাইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন, হু সেড দিস, অর্থাৎ এই কথাটা কে বলেছে? এখানে একটি বিষয় দেখুন, এটি যদি অর্থ আমরা করি যে বেটার টু রিজাইন ইন হেল দেন টু সার্ভ ইন দ্য হেভেন, আচ্ছা দোজক বেহেশতের এখানে ব্যাপারটা এখানে আছে। এটা কিন্তু শয়তানের উক্তি। শয়তান কখনো উক্তি করেছিল? দেখেন, সাতান ইন প্যারাডাইস লস্ট, যখন তাকে বেহেশত থেকে কি করা হয়েছে? বের করা হয়েছে। তো এই যে প্যারাডাইস লস্ট নামে যে গ্রন্থ আছে, সেই গ্রন্থ থেকে কিন্তু জন মিল্টনের এই গ্রন্থ থেকে কিন্তু এই শয়তানের উক্তিটি করেছে। এরপর দেখুন গালিভার ট্রাভেলস, এটা কার লেখা? এটা বিখ্যাত গ্রন্থ,
নানা চাকরি পরীক্ষায় কিন্তু এটি প্রশ্ন আকারে নিয়মিত এসে থাকে। এটি হচ্ছে জোনাথন সুইফটের লেখা একটি গ্রন্থ। এরপর দেখুন, টু এয়ার ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। তারপরে ভুল তো করবেই, তো ক্ষমা করাটা হচ্ছে মহৎ। দেখুন এটা কার লেখা, এটা হচ্ছে আলেকজান্ডার পোপের লেখা। এরপরে পেট্রিয়টিজম, এটা কার লেখা, অর্থাৎ দেশপ্রেম, এটা হচ্ছে স্যার ওয়াটার স্কটের লেখা। এরপর দেখুন, রেভলিউশনারি পোয়েট কাকে বলা হয়, তো বিদ্রোহী। রেভলিউশনারি হচ্ছে বিদ্রোহী, বিদ্রোহ। তো এটি হচ্ছে পি.বি. শেলি। এরপর দেখুন কিছু উক্তি, যে উইন্টার কামস ক্যান স্প্রিং বিহাইন্ড। তো এটি কার উক্তি, এটি হচ্ছে পি.বি. শেলির একটি বিখ্যাত উক্তি। এরপর দেখুন, যক্ষা রোগে মারা যায় কোন কবি, অর্থাৎ ইংরেজি সাহিত্যের কোন কবি যক্ষা রোগে মারা যায়, তো এটি হচ্ছে জন কিটস। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এটি কিন্তু একটি বিখ্যাত উক্তি এবং প্রায় চাকরির পরীক্ষায় কিন্তু এই উক্তিটি এসে থাকে। তো এটি হচ্ছে জন কিটসের একটি উক্তি, এই জন্য কিন্তু তাকে সৌন্দর্যের কবি বলা হচ্ছে, পয়েট অফ বিউটি। দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট মেরিনার ইজ এ, অর্থাৎ রাইম অফ এনসিয়েন্ট মেরিনার এটা কি, এটা একটি কবিতা। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নট এ ড্রপ টু ড্রিঙ্ক, এটা কার লেখা, অর্থাৎ চারদিকে পানি কিন্তু খাওয়ার উপযুক্ত নয়। এটা হচ্ছে কলিজের লেখা একটি। ডেভিড কভারফিল্ড, এটা কার লেখা, এটা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। দ্য টেল অফ টু সিটিজ কার গ্রন্থ, এটা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। তো বন্ধুরা আমি আবারও বলছি যে আমার কিন্তু কাছে সংক্ষিপ্ত নিয়ম আছে, যে এইভাবে একটি একটি করে মনে রাখা খুব দুষ্কর, কিন্তু একটি সংক্ষিপ্ত নিয়ম আপনি মুখস্থ করলে বা ছন্দ সূত্র মুখস্থ করলে কিন্তু দেখা যায় 8টা 10টা 15টা বই এবং গ্রন্থকার সাহিত্যিকের নাম কিন্তু সহজে মনে রাখা সম্ভব। এগুলো আপনি 1 ঘন্টা পরে যা হবে, সেখানে কিন্তু ছন্দ বা সূত্র 5 মিনিট পড়লে আপনার 50টা প্রশ্ন জানা হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, এবং সেগুলো পার্মানেন্ট, ভুলের সম্ভাবনা নয়। এরপর দেখুন, ভ্যানিটি ফেয়ার ইজ রিটেন বাই, তো এটা কি লিখেছে, এটা থেকারি লিখেছে। এ ফেয়ারওয়েল টু আর্মস, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এখানে কিন্তু দুটি গ্রন্থ। তো কার, তো এটি হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের। সিজার আঙ্কেল পেট্টা, ম্যান অ্যান্ড সুপারম্যান, কার গ্রন্থ, তো দেখুন জর্জ বার্নার্ড শ। দ্য ওয়াস্টল্যান্ড কবিতা কার, এটি বিখ্যাত একটি কবিতা, এটি হচ্ছে টি.এস. ইলিয়টের একটি কবিতা। দ্য লাঞ্চেন ছোট গল্পকার, এটি চমৎকার একটি ছোট গল্প, লাঞ্চ। এই লাঞ্চ নিয়ে কিন্তু ওই যে একজন কবি এবং মহিলার মধ্যে এই যে লাঞ্চ নিয়ে একটা চমৎকার আলোচনা গল্প, এখানে কবিকে কিন্তু এই মহিলা ক্ষুদ্র করে ছাড়েন এবং লাঞ্চের দাওয়াত দেওয়ার কারণে কবি নিজেও আসলে কি বলবো, আসলে আপনারা পড়লে বুঝতে পারবেন, চমৎকার। আমার কাছে খুব ভালো লেগেছিল এই গল্পটি, আমি পড়েছিলাম মেবি 1999 অর্থাৎ 1999 সালের দিকে এটি আমি পড়েছিলাম আমার বড় ভাইয়ের বইয়ে, খুব ভালো লেগেছিল। তো এটি দেখেন উইলিয়াম সমারসেট মুম তার লেখা একটি ছোট গল্প। এবার দেখুন দ্য গিফট অফ ম্যাগাই কার ছোট গল্প, এটি হচ্ছে ও হেনরি, এনাকে আবার বলা হয়, মানে ও হেনরি হচ্ছে তার নিকনেম, তো তার পুরো নামটা হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। দ্য গুড আর্থ কার গ্রন্থ, তো দেখুন এটি হচ্ছে পাল এস বার্ক, এমন একটি গ্রন্থ যার জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। দ্য রেইনবো ও লেডি চার্টারলি লাভার্স, কার উপন্যাস, দুটো উপন্যাস এখানে রয়েছে, দুটো বিখ্যাত উপন্যাস। তো এটি হচ্ছে ডি.এইচ. লরেন্সের লেখা উপন্যাস। প্যাসেজ টু ইন্ডিয়া কার গ্রন্থ, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায়, মানে বছরে আপনি যদি 100টি চাকরির পরীক্ষা হয়ে থাকে, সেখানে কমপক্ষে 30 থেকে 40টি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। এটি হচ্ছে E.M. ফস্টারের লেখা একটি গ্রন্থ। এরপর দেখুন এনিম্যাল ফার্ম, এটা বিখ্যাত, এটি হচ্ছে জর্জ অরওয়েলের লেখা একটি গ্রন্থ। ব্রিক লেন কার গ্রন্থ, তো আপনারা জানেন যে এতক্ষণ আমরা ইন্টারন্যাশনাল কবি সাহিত্যিকদের গ্রন্থ সম্পর্কে জানলাম। তো ব্রিক লেন কিন্তু যখন মনিকা আলী আমাদের বাংলাদেশে একজন, তিনি ইংল্যান্ডে থাকেন, সেখানেই তিনি কিন্তু লেখালেখি করেন। আর কয়েকজন আছে,
ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার বই? এটা একটু বিখ্যাত গ্রন্থ, আবুল কালাম আজাদের। এরপর দেখুন পামেলা কার গ্রন্থ? এটা হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন। সাইলেন্ট উইমেন কার গ্রন্থ? এটা হচ্ছে বেন জনসনের গ্রন্থ। দ্য গড অফ স্মল থিংস কার গ্রন্থ? এটা হচ্ছে অরুন্ধতী রায়ের গ্রন্থ বা অরুন্ধতী রয়। দ্য রেপ অফ বাংলাদেশ কার গ্রন্থ? এটি একটি বিখ্যাত গ্রন্থ যেটি কিন্তু চাকরি পরীক্ষায় অ্যাভেলেবল এসে থাকে। এটি হচ্ছে অ্যান্থনি মাসকারেনহাসের গ্রন্থ। এরপর দেখুন দ্য টাইম মেশিন কার গ্রন্থ? এটি হচ্ছে এইচ.জি. ওয়েলসের লেখা গ্রন্থ। এরপর একটু বিখ্যাত একটা উক্তি যেটা কিন্তু চাকরি পরীক্ষায় প্রতিনিয়ত এসে থাকে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। উক্তিটি কে করেছেন? এটা করেছেন গ্ল্যাডস্টোন। ম্যান বর্নস ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ কার উক্তি? এটা হচ্ছে রুশোর উক্তি। অর্থাৎ রুশো এই উক্তিটি করেছেন, যেমন স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সেই শৃঙ্খলার মধ্যেই তাকে থাকতে হয়। ব্যালাডিজে তো দেখুন এবারে আমরা কিছু সাহিত্যিক টার্মস নিয়ে আলোচনা করবো। তো একটা হচ্ছে ব্যালাড, তো এটি হচ্ছে কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম, অর্থাৎ আপনারা ছোট যে কবিতাগুলো, এটা হচ্ছে আপনার ব্যালাড বলা হচ্ছে, যেখানে দেশস্তুতি থাকে, বিভিন্ন স্তুতি থাকে। এরপর দেখুন ইলিজি ইজে, এটি হচ্ছে সং অফ ল্যামেন্টেশন অথবা সং অফ মর্নিং বলা হয়। তো শোকগাথা, এক কথায় শোকগাথা, শোক কবিতা। আমি যদি উদাহরণ দিই আমাদের বাংলা সাহিত্যে, তাহলে আপনারা মর্ষিয়া সাহিত্যের নাম শুনেছেন। মর্ষিয়া মানে কিন্তু শোকগাথা, শোকগাথা, শোক নিয়ে যে কিছু কবিতা যা লেখা হয়, এটা গান হতে পারে, কবিতা হতে পারে, নাটক, প্রবন্ধ, ছোট গল্প, যা হতে পারে, যা খুশি হতে পারে, এটাকে ইলিজি বলা হয় কিন্তু, অর্থাৎ শোক নিয়ে যেটা আলোচনা করে, শোকগাথা এক কথায়। এরপর দেখুন লিঙ্গুইস্টিক ইজে, তো এটি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের টার্মস। দেখুন দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ভাষার একটা বৈজ্ঞানিক আলোচনা। তো বন্ধুরা ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে নাগাদ আল্লাহ হাফেজ।